সংবাদ সন্ধানে আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং সাথে আছে আমি মাহমুদা মমিতা। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। অবশেষে দেখা মিলল হাজী সেলিমের। চাঁদাবাজি জমি দখলের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছাড়ার ঘোষণা। বিআরটিএতে সেবা না দিয়ে গ্রাহকদের দালালের কাছে পাঠান কর্মকর্তারা, বিপুল টাকা ভাগ বাটোয়ারা। চলতি বছর রেমিটেন্স প্রবাহে বিশ্বের শীর্ষ 10 দেশের মধ্যে থাকবে বাংলাদেশ, পূর্বাভাস দিল বিশ্বব্যাংক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোটের রেকর্ড, জরিপে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে জো বাইডেন। দেশ থেকে পালান নিয়ে আত্মগোপনে যাননি ঢাকা 7 আসনের এমপি হাজী সেলিম। গাড়ি হাঁকিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন পুরান ঢাকা। ছেলে ইরফানের নৌকর্মকর্তাকে মারধরের ঘটনায় 6 দিন পর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়লেন তিনি। নিজে কথা বলতে না পারলেও প্রতিনিধিদের দিয়ে নিজেকে নির্দোষ দাবি করে জানিয়েছেন, চাঁদাবাজি এবং জমি দখলের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন। এই গাড়ি আমাকে হিট করছে, হিট করার পর আমি ব্রেক করছি, ব্রেক করে আমি পরিচয় দিচ্ছি আমি লেফটেন্যান্ট ওয়াসিফ, বাংলাদেশ সশস্ত্র বাহিনী। প্লিজ একটু ওয়েট করেন। রাজধানীর ধানমন্ডিতে 25 অক্টোবর রাতে নৌ কর্মকর্তাকে মারধর করেন হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম। এরপর থেকেই দেখা মিলছিল না এমপি হাজী সেলিমের। পরদিন পুরান ঢাকার বাসায় অভিযান চালিয়ে ইরফানকে গ্রেফতারের সময়ও খোঁজ মেলেনি তার। এরপর জমি দখল, চাঁদাবাজি, তুচ্ছ বিষয়ে এলাকাবাসীকে মারধর সহ নানা অভিযোগ একে একে সামনে আসতে থাকে তার বিরুদ্ধে। তবে ভয়ে মুখ খুলছেন না কেউ। অনেক জায়গায় দখলের মধ্যে নিয়ে নিচ্ছে, এত টাকা সম্পত্তির প্রতি অনেক লোক। ভাই এখানে ভাই আমরা মুখ খুলতে পারি না ভয়ে। যার বিরুদ্ধে এত অভিযোগ, প্রশ্ন ওঠে তিনি কোথায় আছেন। বিদেশ ও আত্মগোপনে যাওয়ার কথাও ভাসতে থাকে বাতাসে। হয়ে ওঠেন টক অব দ্য কান্ট্রি। তার সন্ধানে পুরান ঢাকার বাসায় গিয়ে জানা গেল খানিক আগেই বাসা থেকে বেরিয়ে গেছেন তিনি। পরে জানা যায় সোয়ারি ঘাটে গেছেন তিনি। দীর্ঘ অপেক্ষার পর দেখা মিলল হাজী সেলিমের গাড়ি বহর। তবে গণমাধ্যমের উপস্থিতি দেখে নিমিষেই উধাও। এর ঘণ্টাখানেক পর আবারও পাওয়া গেল গাড়িবহর। এবার হাজী সেলিম গেছেন চকবাজার শাহী মসজিদে। জুমার নামাজ শেষে অবশেষে পাওয়া গেল তাকে। তারপরও ছিল ক্যামেরার সামনে আসতে অনাগ্রহ। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে জানতে চাইলে নিজে কথা বলতে না পারায় তার বক্তব্য জানান দক্ষিণ ঢাকার 28 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। তার দাবি হাজী সেলিম ও তার ছেলের বিরুদ্ধে আসা সব অভিযোগ ভিত্তিহীন। চাঁদাবাজ একেবারে বানোয়াট, একেবারেই মিথ্যা। যদি কেউ প্রমাণ করে দিতে পারে আমরা রাজনীতি ছেড়ে দেবো। ষড়যন্ত্র নিপাত যাক, সুষ্ঠু বিচার, সঠিক সিদ্ধান্ত হোক। তবে র্যাব বলছে হাজী সেলিম পরিবারের বিরুদ্ধে তাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ আছে। তদন্তের পর জানানো হবে বিস্তারিত। র্যাব যখন এই ধরনের অভিযান পরিচালনা করে মূলত অভিযোগগুলোকেই আমলে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। তার এলাকাতে মূলত চাঁদাবাজি এবং আধিপত্য বজায় রাখার জন্য মূলত এই ধরনের নজরদারি ব্যবস্থা উনি করেছেন। সেলিম পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখতে গোয়েন্দা পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে দুদকও। টানা 6 দিনের লুকোচুরির পর অবশেষে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়লেন হাজী সেলিম। ছেলে নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের পর থেকে ছিলেন লাপাত্তা। ইন্ডিপেন্ডেন্টের ক্যামেরার সামনে নিজে কথা বলতে না পারলেও তার প্রতিনিধিকে দিয়ে জানালেন তিনি নির্দোষ। ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে। ষড়যন্ত্র নাকি সত্য ঘটনা, এটি বের করবে আইন শৃঙ্খলা বাহিনী। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি হলেও যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে না চলতি মাসেও। নভেম্বরের মাঝামাঝি কমিটি প্রকাশ হবে বলে আশা করছেন নেতারা। এর আগেই অনুমোদনের জন্য খসড়া কমিটি পাঠানো হবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। 2019 সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের আগেই যুবলীগ সহ সব সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন পূর্ণাঙ্গ কমিটি না দিয়ে ঘোষণা করা হয়েছিল শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম।
এর প্রায় 10 মাস পর অক্টোবরে একে একে প্রকাশ হয় স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি। তবে বাদ রয়েছে সবচেয়ে আলোচিত সহযোগী সংগঠন যুবলীগের কমিটি। পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির খসড়া তৈরিতে ব্যস্ত নেতারা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতির কাছে তা জমা দিতে না পারার কারণও। শুধু এক অঞ্চল থেকেই নেতৃত্ব তৈরি করতে চাই না, এটা আমাদের নীতি নির্দেশনা। সারা বাংলাদেশেই প্রত্যেকটি জেলায় থেকে যেন আমাদের নেতৃত্ব তৈরি হয় কেন্দ্রীয় যুবলীগে, এই বিষয়টি মাথায় রেখে কাজ করতে হচ্ছে। মোটামুটি খসড়াটা চূড়ান্ত। আমরা মাননীয় প্রধানমন্ত্রী নিকট এটা হস্তান্তর করবেন অচিরেই, আশা রাখি, যদি কোনো রকম সমস্যার সৃষ্টি না হয়। দেন আমাদের নেত্রী যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরব। পাশাপাশি যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ কমিটি দেয়া হবে বলে জানিয়েছেন সংগঠনটির এই সাবেক সাধারণ সম্পাদক। যুবলীগের একটু সময় চাইতে একটু বেশি লাগে, এটি স্বাভাবিক। যুবলীগের উপরে একটা বড় একটা ধাক্কা গেছে, যেহেতু একসঙ্গে 5-6টা সহযোগী সংগঠনের সম্মেলন হয়েছে, সবগুলো সহযোগী সংগঠনের কমিটি ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে এবং তারা সেই পূর্ণাঙ্গ কমিটি নিয়ে অলরেডি কাজে নেমে পড়েছে। অতএব যুবলীগের এই কমিটিও এই অল্প সময়ের মধ্যে, আগামী মাস তো বললেন, অনেক পুরা মাস, অনেক লম্বা সময়, আমার মনে হয় এর আগেই এটা কমিটি চূড়ান্ত হয়ে যাবে। অতীতের তিক্ত অভিজ্ঞতা বিবেচনায় রেখে এবারের কমিটিতে বিতর্ক তৈরি করতে পারে এমন কোনো ব্যক্তিকে জায়গা দেওয়া হবে না বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে জনপ্রিয়তা যাচাই করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে কোভিডের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের কৃষি সেক্টরের কৌশল শীর্ষক আলোচনা সভায় বিএনপির মহাসচিব এই আহ্বান জানান। এ সময় তিনি অভিযোগ করেন, গায়ের জোরে ক্ষমতায় সরকার। বলেন, বিএনপি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতিদিনের বক্তব্যই প্রমাণ করে বিএনপি অনেক শক্তিশালী একটি রাজনৈতিক দল। বাংলাদেশকে একটি পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করতে সরকার অর্থনীতির ভিত ভেঙে দিয়েছে বলেও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। আমার 10% কমে গেছে প্রবৃদ্ধি, কারণটা কি? একমাত্র কারণ যে তাদের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। একটা জায়গায় অত্যন্ত সফলতা, তা হচ্ছে এই যে যারা জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নেয়, যারা জনগণকে আপনার শুধুমাত্র তাদের ক্ষমতায় থাকার একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, জনগণকে মিথ্যা কথা বলে, প্রতারণা করে, তারা বলে গণতন্ত্রের কথা। আওয়ামী লীগের কোনো অধিকার নেই গণতন্ত্রের কথা বলার। আওয়ামী লীগের কোনো অধিকার নেই জনগণকে, বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করবার। ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের কারণে সংবাদকর্মীরা ঝুঁকির মুখে পড়ছেন মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সংবাদের স্বাধীনতা নিশ্চিত করতে আইনটি সংশোধনের প্রয়োজন রয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ভুয়া সংবাদ বা গুজব প্রকাশ করছে তাদের বিচার নিশ্চিতের আহ্বানও জানান তিনি। শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সেমিনারে এসব কথা বলেন জিএম কাদের। ডিআরইউ এর 25তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভুয়া সংবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় গণমাধ্যমের করণীয় শীর্ষক সেমিনারে বক্তারা আরও বলেন, এজন্য গণমাধ্যমগুলোকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। প্রতিটি গণমাধ্যমে ভুয়া সংবাদ যাচাইয়ের আলাদা ডেস্ক চালুর আহ্বানও জানান তারা। সিটিজেন জার্নালিজমকে জোরদার করার আহ্বানও জানানো হয়। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে, ধারণা দেওয়া হয়েছিল যে এগুলোকে সেভাবে ব্যবহার করা হবে না সাংবাদিকদের বিরুদ্ধে, কিন্তু এখনও আমি যতটুকু বুঝি বা আমাদের কাছে যত রিপোর্ট আসে, এগুলোকে ব্যবহার করা হচ্ছে সাংবাদিকতার ক্ষেত্রেও বাধা সৃষ্টি করার জন্য। এই আইনটি কোনো কোনো ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। আমি আশা করব, এটা আমি সংসদে উত্থাপন করার চেষ্টা করেছিলাম, যে এইগুলি কিছু কিছু ধারা যাতে করে সংশোধন করে এটাকে সাংবাদিকতাকে মুক্ত সাংবাদিকতা করে করার সুযোগ দেওয়া হোক। বিআরটিএ কর্মকর্তারা সেবা না দিয়ে গ্রাহকদের পাঠিয়ে দিচ্ছেন অফিসের বাইরে দালালের কাছে। অসাধু এসব কর্মকর্তাদের যোগ সাজসে দালাল চক্র গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে সরকারি ফির কয়েক গুণ বেশি টাকা। দিন শেষে সেই সব টাকা ভাগ বাটোয়ারা করে নিচ্ছে দালাল এবং বিআরটিএর কর্মকর্তারা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ তথা বিআরটির যশোর অফিস। ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ সহ নানা সেবা পেতে গ্রাহককে যেতে হয় এই অফিসে। সেখানে কর্মকর্তার কাছে ড্রাইভিং লাইসেন্স তৈরির প্রক্রিয়া জানতে চাওয়া হলো। তিনি পাঠালেন অফিসের বাইরে দালালের কাছে। এখানে কি একটু হেল্প পাওয়া যাবে কোথাও? না, এদের নিচে মনে হয় আছে ফটোকপি। আচ্ছা, এরা মনে হয় পরে লানারের কোর্টের ভিতর গেলে হবে।
কর্মকর্তার পাঠানো দালালের কাছে সনদ নেওয়ার ব্যাপারে কথাবার্তা শুরু হলো। আমি তো গাড়ি টাড়ি চালাতে পারি না, তো কিভাবে এটা আমার একটা লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষাটা কালকের একটা পরীক্ষার ডেট হচ্ছে, কালকে ডেটে ঢোকাবে। কীরকম খরচ হতে পারে? 10-12 হাজার টাকা দেবে। শুধু ড্রাইভিং লাইসেন্সই নয়, 36,000 টাকার বিনিময়ে লক্কর ঝক্কর গাড়িটির ফিটনেস সনদও দিবেন তিনি। গাড়িটার ফিটনেসটা একেবারে অবস্থা খারাপ। গাড়ি কি নিয়ে আসতে হবে? না আনা লাগবে। হ্যাঁ, আনা লাগবে। কত টাকা আসবে? আমাদের যেতে হবে না, আপনি করে দেবেন। কথাবার্তা শেষে হাফিজুর রহমানের দাবি অনুযায়ী টাকাও পরিশোধ করা হলো। হাফিজুরের চেয়ে আরও 3 ধাপ এগিয়ে রফিকুল। গাড়ি চালানোর অভিজ্ঞতা ছাড়াই 40,000 টাকার বিনিময়ে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করে দিবেন তিনি। দালালরাই ঘুষের টাকার ভাগ পৌঁছে দিচ্ছে বিআরটি এর এই কর্মকর্তাদের কাছে। এই অফিসে টাকা লেনদেনটা কি নেয় না অন্যায়? অফিস তো টাকা লেনদেন অবশ্যই, হ্যাঁ অবশ্যই সে অবশ্যই দায়ী হবে। তদন্ত সাপেক্ষে অবশ্যই সে যদি দোষী সাব্যস্ত হয়, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, ওনারা ব্যবস্থা নেবেন। এবার আসল পরিচয়ে দালালদের সামনে তালাশ টেপ। সবার কাছে হাজির করে ক্ষমা পেলাম, আমি আর পারবো না। বিআরটি এর কর্মকর্তাদের 1500 টাকা দেওয়া লাগে। এভাবে প্রতিনিয়ত সাধারণ মানুষকে ঠকিয়ে অঢেল সম্পদের মালিক হয়েছেন এসব দালাল শ্রেণীরা। ওয়ানিয়ামিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দেখতে চোখ রাখুন রাত 9:30 ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশে। 12ই রবিউল আওয়াল বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস। সারা বিশ্বের মুসলমানরা এই দিনকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে পালন করেন। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। দেশব্যাপী নানা আয়োজন করেছে বিভিন্ন ধর্মীয় সংগঠন। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে 15 দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও রাজধানীতে যশনের জুলুস হয়েছে। সকাল 10টার দিকে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের সড়ক থেকে শুরু হয় শোভাযাত্রাটি। অংশগ্রহণকারীদের হাতে ছিল নানা বাণী ও স্লোগান লেখা ব্যানার, ফেস্টুন। রাজধানীর বিভিন্ন মসজিদে বাদজুমা হয় দোয়া মাহফিল। এছাড়া দেশের সব মসজিদে আয়োজন করা হয়েছে বিশেষ দোয়া মাহফিলের। প্রায় 1400 বছর আগে এই দিনে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। 63 বছর বয়সে একই দিনে মৃত্যুবরণ করেন তিনি। দেশে করোনায় মৃত্যু হয়েছে আরও 19 জনের, এর মধ্যে পুরুষ 12 এবং নারী 7 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 5,905 জনের। 112টি ল্যাবে 24 ঘন্টায় 14,141 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,604 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 11.34%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 4,06,364 জনে। সুস্থ হয়েছেন আরও 1,422 জন। এই নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা 3,22,703 জন। শীতকালে করোনা মারাত্মক রূপ নিতে পারে, আসতে পারে দ্বিতীয় ঢেউ। তাই শীতে করোনা মোকাবেলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে বয়স্ক ও নানা জটিল রোগে আক্রান্তদের নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। শীত আসলেই বেড়ে যায় সর্দি, কাশি, শ্বাসতন্ত্রের সংক্রমণ সহ নানা ধরনের রোগ। বাড়ে হাঁপানি বা ব্রঙ্কাইটিস রোগীদের শ্বাসকষ্ট। শীতে বয়স্ক ব্যক্তিদের নানা জটিলতা দেখা দেয়। তাই করোনাকালে তাদের বিশেষ যত্ন না নিলে বাড়তে পারে মৃত্যু ঝুঁকি। কমন কোল্ড, ফ্লু, ছোটো বাচ্চাদের রেসপিরেটরি ইনফেকশন হয়, এগুলো কিন্তু বেশি হয়। ইভেন বয়স্ক যারা লোক তাদেরও কিন্তু লোক, ছোটো বাচ্চারা যেমন ঝুঁকিদের, বয়স্কদের যেমন বাতজনিত ব্যথা, বিভিন্ন রকমের আর্থ্রাইটিস, এগুলো কিন্তু বাড়তে পারে। ঠান্ডাজনিত রোগে সাধারণত বাচ্চারা এবং বয়স্করা বেশি ভোগেন, এবং বয়স্করা কিন্তু করোনা আক্রান্ত হলে তাদের মৃত্যু ঝুঁকি বেশি বা সাফারিংসও বেশি হয়। সুতরাং আমাদেরকে যেটা করতে হবে, বিশেষ করে বয়স্ক এবং বাচ্চাদের জন্য এক্সট্রা প্রিকশনারি মেজার্স নিতে হবে। শীতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক সময়ের চেয়ে কম কাজ করে। তাই ঋতু পরিবর্তনের এই সময়ে খাদ্য গ্রহণ ও জীবনযাপনে বাড়তি যত্নের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বয়স্ক যাদের ঝুঁকিটা বেশি, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, স্ট্রোক আছে, ইভেন যারা অন্যান্য রোগে ভোগেন শ্বাসনালীর, যেমন কারো ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, ব্রঙ্কাইটিস আছে, এমফাইসিমা আছে, সিওপিডি, তাহলে এগুলো তো বুকের মানে ফুসফুসের রোগ, তাদের কিন্তু নিউমোনিয়া ভ্যাকসিন আরও দ্রুত নেওয়া উচিত। শীতে দরজা জানালা বন্ধ না রেখে আলো বাতাস ঠিকমতো চলাচল করলে করোনা সংক্রমণের ঝুঁকি কিছুটা কমতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে বিশ্বব্যাপী রেমিট্যান্স প্রবাহ কমার শঙ্কা থাকলেও বাংলাদেশে তা বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের। রেমিট্যান্স প্রবাহে বিশ্বের শীর্ষ 10 দেশের মধ্যে থাকবে বাংলাদেশ। বিশ্বব্যাংক বলছে বছর শেষে বাংলাদেশের রেমিট্যান্স আয় দাঁড়াবে $20 বিলিয়ন। মূলত বৈধ পথে রেমিট্যান্স আনতে সরকারের বিভিন্ন উদ্যোগের কারণেই বাড়ছে এই খাতের আয়। করোনা ভাইরাস মহামারীর মধ্যেও দেশে প্রবাসী আয় তথা রেমিটেন্সের রেকর্ড হয়েছে। 2019-20 অর্থ বছর শেষে প্রবাসী বাংলাদেশিরা $1,820 কোটি বা $18.2 বিলিয়ন রেমিটেন্স দেশে পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বিশ্বব্যাংকের পূর্বাভাসেও উঠে এসেছে রেমিটেন্সে বাংলাদেশের জন্য সুখবর। 2019 সালের সঙ্গে তুলনা করে বিশ্বব্যাংক মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ক সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, চলতি বছর শেষে বিশ্বের সেরা 10 রেমিটেন্স আয়ের তালিকায় থাকবে বাংলাদেশ, যেখানে ভিয়েতনাম ও ইউক্রেনের অবস্থান থাকবে বাংলাদেশের পরে। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে 2020 সালে রেমিটেন্স প্রবাহ 7% কমে $508 বিলিয়ন দাঁড়াবে। আর এই প্রবাহ 2021 সালে আরও 0.5% কমবে। অর্থাৎ 2021 সালে বিশ্বব্যাপী রেমিটেন্স প্রবাহ 7.5% কমে নেমে আসবে $470 বিলিয়ন। রেমিটেন্স প্রবাহ কমার মূল কারণের মধ্যে রয়েছে প্রবাসীদের কর্মসংস্থান করা দেশগুলোতে দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মক্ষেত্রের স্থবিরতা, তেলের দামে নিম্নগতি ও মার্কিন ডলারের তুলনায় রেমিটেন্সের উৎস দেশগুলোর মুদ্রার দাম কমে যাওয়া। করোনা ভাইরাসের প্রভাবে আগামী বছর বিশ্বব্যাপী রেমিটেন্স প্রবাহ 14% কমতে পারে বলে আশঙ্কা করছে বিশ্বব্যাংক। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের বড় উদ্যোক্তাদের জন্য আবারও বাড়ানো হলো প্রণোদনা প্যাকেজের আকার। এবার আরও 7,000 কোটি টাকা বাড়িয়ে মোট প্রণোদনা 40,000 কোটি টাকা করেছে সরকার। বৃহস্পতিবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত শিল্প এবং সেবা খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ঋণ সুবিধা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক সহায়তা প্যাকেজটি 33,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 40,000 কোটি টাকা করা হয়েছে। বাড়তি বরাদ্দ বেজা, বেপচা এবং হাইটেক পার্ক এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানগুলোকে ঋণ হিসেবে দেওয়া হবে। ঋণের সুদ হার হবে 9%, যার মধ্যে সরকার 4.50% ভর্তুকি হিসেবে দেবে। রাজধানীর কাঁচা বাজারে সবজির সরবরাহ বাড়লেও দিতে হচ্ছে চড়া দাম। বেশিরভাগ সবজির দামই 70 টাকার উপরে। এদিকে বাণিজ্যমন্ত্রী বলছেন, শীতের সবজির সরবরাহ বাড়লে দাম কিছুটা কমবে। ছুটির দিনে কোনো স্বস্তি নেই রাজধানীর কাঁচা বাজারে। সরবরাহ কমের অজুহাতে আলু, পেঁয়াজের বাড়তি দামে এমনিতেই অস্থির নিত্যপণ্যের বাজার। সবজির বাজারেও একই অবস্থা। পর্যাপ্ত যোগান থাকলেও সব ধরনের সবজির জন্য গুনতে হচ্ছে বেশি দাম। আগে মৌসুম ভেদে সবজি পাওয়া গেলেও এখন সারা বছরই তার দেখা মেলে। বেগুন, করলা কিনতে হচ্ছে 80 টাকা কেজিতে, 60 থেকে 70 টাকার নিচে মিলছে না লাউ। আর টমেটো, কাঁচামরিচের উত্তাপ আরও বেশি। প্রতি কেজি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা দরে। বাজার সরকারের নিয়ন্ত্রণে নাই এবং সরকারের আমাদের ক্রয় ক্ষমতার অনেক বাইরে পণ্যের দাম, যেমন কাঁচামরিচের দাম বেশি, পেঁয়াজের দাম বেশি। সমস্যা তো সবাইরই, কৃষক থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত সবারই সমস্যা। সরকারি নানা উদ্যোগের কথা বলা হলেও বাস্তবে বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কবে স্বস্তি মিলবে নিত্যপণ্যের বাজারে, এমন প্রশ্নের উত্তর জানা নেই খোদ বাণিজ্য মন্ত্রীরও। আজকে এই সময় ওয়েদার খারাপ হলো, বাজারে বাইরে শুনতে পাচ্ছি ওয়েদার যে নভেম্বরেও আরো কয়েকবার করে আসবে, এরকম ঝড় বৃষ্টি আসতে পারে। তাহলে তো আমাদের কোনো প্রেডিকশন তো কাজে লাগবে না। তবে আমরা নিশ্চিত যে আমাদের হচ্ছে যে নতুন যে আবাদ উঠতে শুরু করেছে, শীতের সরঞ্জাম আসতে শুরু করেছে, এটা যদি শুরু হয় তাহলে বাজারে তার প্রভাব পড়বে। ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে হুঁশিয়ারি নয়, কঠোর তদারকি চান ক্রেতারা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আবারও একটা বিরতি নিচ্ছি। আরও কিছু খবর নিয়ে আমাদের সাথেই থাকুন। রোহিঙ্গা সংকট সমাধানে বন্ধু দেশের ভূমিকায় হতাশ বাংলাদেশ। এই প্রশ্নে প্রতিবেশী দেশগুলোর পক্ষ থেকে আশ্বাস বা বিবৃতি এলেও কোনো জোরালো ভূমিকা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলছেন, ঢাকা এখনও আশা করে মিয়ানমারের ওপর চাপ তৈরিতে কড়া পদক্ষেপ নেবে বেইজিং, দিল্লি।
আশ্বাসেই থমকে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন। ঢাকা নেপিদর চুক্তির ৩ বছরে ৩ বার ঠিক করা হয়েছিল প্রত্যাবাসনের দিনক্ষণ। তবে কোনো রোহিঙ্গাই স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে যেতে রাজি না হওয়ায় ভেস্তে যায় সেই উদ্যোগ। শুরু থেকেই আন্তর্জাতিক সম্প্রদায় সহ প্রতিবেশী ও বন্ধু দেশ এই সংকটে ঢাকার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। তবে মানবিক সহায়তা সংগ্রহে তাদের উদ্যোগী হতে দেখা গেলেও ফেরত পাঠাতে নেই তেমন কোনো ভূমিকা। এ নিয়ে হতাশ বাংলাদেশ। জার্মানি যেমন মায়ানমারে তাদের ইনভেস্টমেন্ট এগুলো আপাতত মরাটোরিয়াম করেছে, বলেছে যে রিপাট্রিয়েশন না হওয়া পর্যন্ত এগুলো বন্ধ থাকবে, পেয়েছি। আর বাকি ক্ষেত্রেই অনেক বক্তব্য শুনি, কিন্তু উল্টো কাজের সময় উল্টো কাজ হয়, কিন্তু কেউ জোর দেন না, চায় না। যাদের আমরা অনেক আশা করেছি যে তারা সার্ভিসটা দেবে, তো সবাই বলে, কিন্তু একটা লোকও তো এখনো যায় না। এদিকে রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হওয়ায় ঢাকা সফরে এসে চীনকে তুষেছেন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান। এতে আপত্তি জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস। তবে এমন পাল্টাপাল্টি বক্তব্য থেকে দূরেই থাকতে চায় ঢাকা। এটা তাদের জগরাজাটি, আমরা ওটাতে নাই। আমাদের অনলি লক্ষ্য হচ্ছে যে এই লোকগুলো যত তাড়াতাড়ি যেতে পারে সেটা আমাদের জন্য মঙ্গল, মায়ানমারের জন্য, সারা এলাকার জন্য মঙ্গল। রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন। এখন সেই প্রশ্নেই জোরালো ভূমিকা রাখতে বন্ধু দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট পড়েছে ৮ কোটি। 2016 সালের তুলনায় এই সংখ্যা প্রায় দ্বিগুণ। এবছর আগাম ভোটের সংখ্যা 10 কোটি ছাড়াতে পারে বলে আভাস দিয়েছেন বিশ্লেষকেরা। জরিপ বলছে আগাম ভোটে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তবে কে বসছেন হোয়াইট হাউসের মসনদে তা জানতে অপেক্ষা করতে হবে ৩ নভেম্বর পর্যন্ত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ ৩ নভেম্বর হলেও এরই মধ্যে আগাম ভোট দিয়েছেন ৮ কোটির বেশি ভোটার। 2016 সালের তুলনায় এবার ভোটারদের মধ্যে আগাম ভোট দেওয়ার আগ্রহ বেশি। সেবার আগাম ভোট পড়েছিল ৫ কোটি, আর এবার ভোটের আগে আগাম ভোটের সংখ্যা 10 কোটি ছাড়াতে পারে বলে পূর্বাভাস রয়েছে। ব্যাটলফিল্ড বা দোদুল্যমান রাজ্যগুলোতে আগাম ভোটের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। মেইলের মাধ্যমে নিজেদের রায় জানিয়েছেন ভোটাররা। মিশিগান, উইসকনসিন, নর্থ ক্যারোলাইনা, টেক্সাস, ফ্লোরিডা, জর্জিয়া ও অ্যারিজোনার মতো তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যগুলোতেও বেড়েছে আগাম ভোট। পরিসংখ্যান বলছে ফ্লোরিডায় আগাম ভোটারদের মধ্যে 61% ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সমর্থক হিসেবে পরিচিত। সেখানে ট্রাম্প সমর্থকদের মধ্যে আগাম ভোটদানের হার 37%। নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ার মতো রাজ্যগুলোর চিত্র প্রায় একই। এসব রাজ্যেও আগাম ভোটে এগিয়ে আছেন জো বাইডেন। এদিকে অন্যতম ব্যাটল গ্রাউন্ড ফ্লোরিডায় নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় কাটিয়েছেন দুই প্রার্থী ট্রাম্প ও বাইডেন। বিভিন্ন প্রচারণা সভায় দেয়া বক্তৃতায় জলবায়ু, করোনা সহ নানা বিষয়ে একে অপরের তীব্র সমালোচনা করেন ট্রাম্প বাইডেন। ফ্লোরিডার জনগণের উদ্দেশ্যে বাইডেন বলেন, নিজেদের কাছে ক্ষমতা রাখতে চাইলে ডেমোক্র্যাটদের নীল রঙকে নির্বাচিত করার বিকল্প নেই। আর অর্থনৈতিক সাফল্য তুলে ধরে জনগণকে রিপাবলিকানদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান ট্রাম্প। নুসরাত সেরিন। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।